হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করব ভালো আছো তোমরা সবাই। রহস্য পডকাস্টে তোমাদের আর একবার স্বাগত জানাই। আজকে তোমাদের একটা নতুন গল্প বলবো। গল্পটা আমিই লিখেছি, তোমাদের প্রিয় পেতনি সরকার। হাহা। তাহলে বাজে কথা না বলে চলো গল্পটা শুরু করে দিই। আজকের গল্পের নাম মানুষের মুখোশ। নীলের মনে হয় তার বন্ধু পাভেল নিখুঁত, কিন্তু সবাই জানে এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়। কিন্তু নীলের মনে হয় ওর নতুন বন্ধু আক্ষরিক অর্থেই নিখুঁত। পাভেল ওদের হাই স্কুলের নতুন ছাত্র, এসেই চারিদিক মাতিয়ে নিয়েছে। পাভেলের মুখশ্রী নিখুঁত, ত্বক ঝলমলে, গায়ের রং উজ্জ্বল, তার ব্যক্তিত্ব অসাধারণ, আর স্কুলে সব বিষয়ে সে A+ পায় সব সময়। স্কুল অথবা কোচিং সেন্টার সবখানে মেয়েরা সব সময় পাভেলের জন্য পাগল। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই মুহূর্তে হাজার হাজার লাইক আসে। নীল মাঝে মাঝে বোকার মতো পাভেলের দিকে তাকিয়ে থাকে। সে খুঁত বের করতে চেষ্টা করে। সে ভাবে এরকম নিখুঁত মানুষ হওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু পাভেলের কোনো ত্রুটি সে ধরে উঠতে পারে না। নীল টের পায় তার মনে একটু একটু হিংসে দানা বাঁধছে। কয়েকদিন আগে পাভেল নীলকে বিকেল বেলায় ওদের বাড়ি আসতে বলে। সে অভিমান করেছে, কারণ নীল এতদিন বন্ধুত্বের পরেও ওদের বাড়ি যায়নি কখনো। তাই আজকে বিকেল বেলা আর কোনো ছাড়াছাড়ি নেই। স্কুল শেষে নীলকে যেতেই হবে পাভেলদের বাড়িতে। নীল এই ভেবে খুশি হলো যে পাভেল তাকে খুব ভালো বন্ধু মনে করে। ওর খুব আনন্দ হলো। স্কুলে ওদের দেখা হয় রোজ, লাইব্রেরি অথবা খেলার মাঠে একটু আধটু আড্ডাও হয়। কিন্তু স্কুলের পরে বন্ধুর বাড়িতে গিয়ে আড্ডা দেওয়ার মজাই আলাদা। নীল এক কথায় পাভেলদের বাড়ি যেতে রাজি হয়ে গেল। পাভেলদের বাড়ি স্কুলের কাছেই। ওরা হেঁটে হেঁটেই পৌঁছে গেল। বেশি সময় লাগলো না। ওরা যখন পাভেলদের বাড়িতে পৌঁছলো, নীলের চোখ ছানা পড়া হয়ে গেল। ওদের বাড়িটা খুব সুন্দর, একদম সিনেমায় বড় লোকদের বাড়ি যেমন দেখায় তেমন। আধুনিক, ছিমছাম আর বিশাল। নীল মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর ওর বন্ধুরাও তাই। ওদের এই ছোট্ট শহরে নীল ছোট ছোট বাড়ি দেখেই অভ্যস্ত। নীলদের ছোট শহর শান্ত, ঝামেলাবিহীন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট বাড়ি আর দোকান। তাই এরকম একটা ঝাঁ চকচকে বাড়ি দেখে নীল বেশ চমকে গিয়েছিল। পাভেল একটু মুচকি হেসে বলল, এই হলো আমার বাড়ি। নীল তখনও মুখ হাঁ করে বাড়িটাকে দেখছে। নীল জানালো সে কতটা মুগ্ধ হয়েছে বাড়িটা দেখে, কিন্তু পাভেলের হাবভাব এমন যেন এটা কোনো বড় ব্যাপার নয়। নীল অবাক কণ্ঠে বলে উঠল, হাই, এত বড় বাড়ি আমি জীবনেও দেখিনি। আমার ঢুকতে ভয় করছে। তোর বাড়ির লোক রাগ করবে না তো আমি যদি ভিতরে গিয়ে কিছু নষ্ট করে ফেলি? ওরে বাবারে, থাক, আমি যাব না। পাভেল তাকে চিন্তা করতে বারণ করলো। হাত ধরে তাকে নিয়ে গেল সদর দরজায়। পাভেলের কাছে ঘরের চাবি ছিল। সে তালা খুলে ঘরে ঢুকলো। বাড়ির ভিতরটা বাইরের থেকেও বেশি সুন্দর। কোথাও কোনো ধুলো ময়লা নেই। আসবাবগুলো যেন ঝলমল করছে। ভাস্কর্য আর ফুলদানি সব নিখুঁতভাবে বসানো। সত্যি বলতে সেই মুহূর্তে নীলের ভীষণ হিংসে হতে লাগলো। মনে হলো, ইস, সে যদি পাভেলের জীবন বাঁচতে পারতো, খুব মজা হতো। পাভেল নীলকে গোটা বাড়ি ঘুরিয়ে দেখালো। তারপর ড্রয়িং রুমে সোফায় বসে টিভিতে নেটফ্লিক্স চালিয়ে দিল। ওরা খানিকক্ষণ এটা ওটা, রান্নার অনুষ্ঠান এসব দেখলো। ঘড়িতে বাজলো 6টা। নীল খেয়াল করলো হঠাৎ পাভেল কেমন যেন উসখুস করছে। টিভি দেখতে দেখতে পাভেল অনুষ্ঠানটা কিছুক্ষণের জন্য বন্ধ করলো। পাভেল খুব হন্তদন্ত হয়ে সোফা থেকে উঠে বলল সে কিছু একটা দরকারি কাজ ভুলে গিয়েছে। সে এক্ষুনি যাবে আর আসবে।
পাভেলের মুখে একটা যান্ত্রিক হাসি ছিল। নীলের মনে হলো পাভেল অস্বাভাবিক আচরণ করছে, কেমন যেন রোবটের মতন এক ঝটকায় উঠে দাঁড়িয়েছে। সেভাবেই রোবটের মতন হেঁটে চলে গেল। নীলের মনে হলো কোথাও যেন কিছু একটা গন্ডগোল আছে। পাভেলের এই নিখুঁত মুখের পিছনে কিছু তো লুকোনো আছে। নীল কিছু বলার আগেই পাভেল এক ছুটে দোতলায় চলে গেল। সিঁড়িতে ওঠার দুমদুম দুমদুম আওয়াজ হলো। তারপর সব শান্ত। নীল আর কোনো ধরনের আওয়াজ পেল না। সে ভেবেছিল দোতলায় দরজা খোলার আওয়াজ পাওয়া যাবে, অথবা অন্য কোনো ধরনের খুটখাট আওয়াজ পাওয়া যাবে, কিন্তু কোনো সাড়া শব্দ ছিল না। সে পাভেলদের সোফায় বসে রইল। নীলের মাথায় এখন একগুচ্ছ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পাভেল আর তার বাড়ি সবকিছুই যেন নীলকে বিভ্রান্ত করছিল। বাড়িটা সুন্দর, অথচ কেমন খা খা করছে, কেউ নেই। নীলের বাবা মা না হয় ধরে নিলাম কাজে গেছে, কিন্তু চাকর বাকর, খানসামা, ড্রাইভার কেউ তো থাকবে। নীল পাভেলের জন্য অপেক্ষা করতে লাগলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 1 ঘন্টা হতে চলেছে। এবার তার উদ্বিগ্ন হওয়ার পালা। এখন বাড়ি না ফিরলে মায়ের বকুনি খেতে হবে। একবার পাভেলের সাথে দেখা করে সে বাড়ির দিকে রওনা দেবে। সে ঠিক করলো দোতলায় গিয়ে পাভেলকে খুঁজবে। নীল আজও ভাবে সেদিন খুঁজতে না গেলেই হয়তো ভালো হতো। নীল দোতলার লম্বা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। হঠাৎ তার মাথা ভারী ভারী ঠেকতে লাগলো। এরপর একটা অদ্ভুত চিনচিনে ব্যথা শুরু হলো। দোতলায় অসংখ্য দরজা। কোন দরজার পিছনে পাভেল রয়েছে বোঝা প্রায় অসম্ভব। নীলের মনে হলো পাভেল যখন তাকে দোতলা ঘুরিয়ে দেখিয়েছিল তখন তো এতগুলো দরজা ছিল না। সে ঠিক করলো প্রত্যেকটা দরজা খুলে খুলে দেখবে। সবগুলো ঘরই দেখে মনে হচ্ছে কারোর না কারোর শোয়ার ঘর। কেবল একটা ঘর বেশ অদ্ভুত দেখতে। একদম সাদা দেওয়াল, মেঝে আর দেওয়াল একদম খালি। ওই ঘরে ঢুকতেই দরজাটা দুম করে নিজে নিজে বন্ধ হয়ে গেল। ভয়ে নীলের দম বন্ধ হয়ে গেল। সে নিজেকে বোঝালো এটা হয়তো হাওয়ায় হয়ে গেছে। ব্যাপারটাকে পাত্তা না দিয়ে নীল ঘরের মধ্যে ঢুকলো। দেখলো ঘরের দেওয়ালে আরেকটা দরজা আছে। নীল দরজা খুলে একটা ফাঁকা জায়গায় ঢুকলো, আর পিছনের দরজাটা আবার সশব্দে বন্ধ হয়ে গেল। এবার নীলের সামনে আর একটা দরজা। এবার আর নীলের কোনো কিছুই কাকতালীয় মনে হচ্ছে না। নীল দরজা খুলে ভিতরে ঢুকলো। এটা একটা ছোট্ট ঘর, খুব আবছা একটা আলো ঘরময়। ঘরে কোনো জানলা নেই। এবার পিছনের দরজাটা আর নিজে থেকে বন্ধ হলো না। এই ঘরটা প্রচন্ড ঠান্ডা। নীলের মনে হলো সে ফ্রিজের ভিতরে আছে। সে দেখলো এই ঘরে আর একটা দরজা আছে। এই দরজাটা হালকা খোলা। নীল এবার সেই ফাঁকা দিয়ে ভিতরে কি আছে উঁকি দিয়ে দেখার চেষ্টা। সে দেখলো ঘরের ভিতরে একটা অদ্ভুত জিনিস পড়ে আছে। দেখে মনে হচ্ছে যেন পচা মাংস। দেখে মনে হচ্ছে একটা মানুষের শরীর, কিন্তু কোনো চামড়া নেই, শুধু মাংসপেশি। জিনিসটা একদম অদ্ভুত, কিম্ভূত কিমাকার। আর তার পাশে পড়েছিল মানুষের চামড়ার খোলস। সেই খোলসটার কোনো হাড় নেই, মাংসপেশি নেই, শুধু থলথলে চামড়া আর চুল। এটা দেখতে একেবারে পাভেলের চামড়া আর চুলের মতন। মাংসপেশি দিয়ে তৈরি অদ্ভুত প্রাণীটা চামড়াটাকে হাতে নিয়ে একটা কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে শুরু করলো। একটা বেকার সেখান থেকে কিছু একটা নিয়ে একটা অদ্ভুত দেখতে তরল ঢেলে দিল সেই চামড়ার উপর। চামড়াটা দেখতে না দেখতেই ঝলমলে পরিষ্কার হয়ে গেল। পানিটা একটা বিশ্রী আওয়াজ করলো, যেমন বিশ্রী আওয়াজ
তেমন বিশ্রী রূপ, দাঁত ঠিকরে বেরোচ্ছে, সমস্ত শরীরের মাংস পচে গিয়ে রস বেরোচ্ছে, সেখান থেকে দুর্গন্ধ নীলের নাক অব্দি আসছে, মুখ দিয়ে লালা ঝরে পড়ছে, আর চোখ ওটর থেকে বেরিয়ে আসছে। সব মিলিয়ে একটা কুৎসিত পিশাচ। নীল এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে দেখলো ঘরে একটা টেবিল আছে। দেখে মনে হলো এটা কোনো সায়েন্স ল্যাবরেটরি। সেই টেবিলটার উপর বিভিন্ন বোতল, টেস্ট টিউব, বিকার, বাটি আর নানা রকম সরঞ্জাম। সেখান থেকে প্রাণীটা তুলে নিল একটা অদ্ভুত আঠালো দেখতে জিনিসটা দেখতে বেগুনি। এটা দিয়েই হয়তো সে খোলসটা পরিষ্কার করছে। আর একটা বোতলে একটা সুন্দর তরল রাখা আছে, সেখান থেকে নিয়ন আলো ঠিকরে বেরোচ্ছে। দেখে মনে হচ্ছে ওই তরলের কোনো জাদু শক্তি আছে, অথবা এটা কোনো অজানা কেমিক্যাল। ওই মুহূর্তে নীলের দেহ ভয়ে নিথর হয়ে গিয়েছিল। তার বুকের ভিতরে কেউ যেন হাজারটা হাতুড়ি পিটছিল, তার মাথা ঘুরছিল আর সমস্ত শরীর থরথর করে কাঁপছিল। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে এরকম হওয়াটাই স্বাভাবিক। সে বিস্ফারিত চোখ নিয়ে তখনও ঠায় দাঁড়িয়েছিল। রানীটা যেন টের পেয়ে গেছে নীল তাকে দেখছে। দাঁত মুখ খিঁচিয়ে সে দরজার দিকে আসতে থাকলো। নীল তখন কোনো মতে নিজেকে সামলে নিয়ে দৌড় লাগালো। সে যত জোরে সম্ভব দৌড় লাগালো। সে বাড়ি থেকে বেরিয়েই যাবে, এমন সময় পিছন থেকে পাভেল ওকে ডাকলো। নীলের মনে হলো আজকেই সব শেষ, এই ভয়ানক জন্তুর শিকার হয়ে যাবে সে। কোনোভাবে ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখলো সেখানে পাভেল দাঁড়িয়ে আছে, একদম স্বাভাবিক। পাভেল খুব উদ্বিগ্ন গলার স্বরে জিজ্ঞেস করলো, কিরে তুই ঠিক আছিস? না বলে চলে যাচ্ছিলিস কেন? নীল নিজেকে যতখানি সম্ভব স্বাভাবিক রেখে বলল, না মানে আমাকে না বাবা কল করেছিল, মায়ের শরীরটা হঠাৎ খারাপ করেছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। কথা কটা কোনো রকম বলেই নীল দৌড় লাগালো। এরপর পাভেল কিছু একটা বলেছিল, কিন্তু সে আর সেটা শুনতে পায়নি। নীলের বাড়ি পাভেলদের বাড়ি থেকে অনেক দূরে। সে চাইলেই অটো বা রিক্সা নিতে পারত, কিন্তু ভয়ের চোটে সেদিন সে ভুলেই গিয়েছিল সেসব। মাথায় তখন ঘুরছিল হাজারটা জটলা পাকানো চিন্তা, তাই সে অতখানি রাস্তা দৌড়েই বাড়ি চলে গিয়েছিল। নীল বাড়িতে ফিরেই অজ্ঞান হয়ে গিয়েছিল। তার মা তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে গেল। তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। বাথরুমে যেতেই সে বমি করতে শুরু করলো। সে বারবার ওই দৃশ্য মনে করে করে নিজের চোখে জলের ঝাপটা দিতে থাকলো। এখনো সে নিজেকে বিশ্বাস করতে পারছে না। এই ঘটনার পর কেটে গেছে বেশ কয়েকদিন। নীল বুঝতে পারলো নিখুঁত বলে আসলে কিছু হয় না, আর সম্পূর্ণ নিখুঁত হলে সে হয়তো মানুষই হয় না। সে ভয়ে স্কুলে যেতে পারছিল না। টেস্ট পরীক্ষার জন্য বাড়িতে পড়বে এই অজুহাত দিয়ে সে বাড়িতেই বসে বসে পড়াশুনো করলো। পাভেলের চামড়া অথবা খোলস যাতে পচন না ধরে, তাই কি ওই ঠান্ডা ঘর? পাভেল কি আদৌ মানুষ? সে কি পিশাচ, নাকি এলিয়েন, নাকি কোনো পাগল বিজ্ঞানীর সায়েন্স এক্সপেরিমেন্ট? এসব অজস্র প্রশ্ন তখন নীলের মাথায়। উত্তর সে পাবে না কোনোদিন। আর সেদিন সে যে দৃশ্য দেখেছিল, তারপর আর পাভেলকে জিজ্ঞেস করার ইচ্ছে তার খুব একটা নেই। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকের গল্প, মানুষের মুখোশ। কেমন লাগলো গল্পটা তোমাদের? এই যে আজকাল এত সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, রিলস, সেখানে কত কত সুন্দর মানুষ, তারা নিখুঁত, তাদের কোনো খুঁত নেই, তারা নাচছে গাইছে, তাদের দেখে মনে হয় তাদের জীবনে কোনো দুঃখও নেই। এই সমস্ত কিছু দেখেই হঠাৎ মাথায় এই গল্পটা এলো যে নিখুঁত বলে কি আদৌ কিছু হয়, নাকি নিখুঁত হওয়ার কিছু মাসুল চোকাতে হয় মানুষকে। গল্পটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করো
কি করছো? এখনো পর্যন্ত প্রায় 90% লোক যারা রেগুলার আমার চ্যানেলে গল্প শুনছো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। এভাবে করলে আমি কি করে এগোবো বলো? সাবস্ক্রাইব করো কিন্তু। আর হ্যাঁ, তোমাদের মতোই যারা একটু হটকে, একটু ভিন্ন ধর্মী ভূতের গল্প শুনতে ভালোবাসে, সেই পেতনি আর তান্ত্রিক, ওই ছাতার মাথা ওইগুলো ছাড়া একটু আলাদা, একটু সায়েন্স ফিকশন ঘেঁষা ভূতের গল্প শুনতে যারা ভালোবাসে, তাদের কাছে কিন্তু অবশ্যই এটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ রহস্যে থেকো।